দর্শনকারীদের একসাথে যেন মারে রে আল্লাহ, আল্লাহ ফাঁসি দিয়ে যেন মারে রে, বেলার দিয়ে যেন কাটে রে। চোখের জলে শিশু আসিয়াকে শেষ বিদায়, নোমানী ময়দানে জানা যায় মানুষের ঢল। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি। আমার মনে হচ্ছে এরকম বেলারটা কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই। 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আলো হাতে অন্ধকার দূর করার স্লোগান। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন সর্বস্তরের মানুষ। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ, 7 দিনে বিচার শুরুর আশ্বাস। এর মতো নির্মম ধর্ষণ আমি জানি না আমরা এই কালে দেখেছি কিনা। আমরা চাই আসিয়ার বিচার যেন খুব দ্রুত সময়ে কার্যকর হয়। আপনারা আসিয়ার পরিবারের পাশে থাকবেন এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস। চলমান সংকট থেকে উত্তরণের আশা। সংস্কার কমিশনের প্রস্তাবের কপি পেয়েছে বিএনপি। পর্যালোচনা শেষে দেয়া হবে মতামত, জানালেন নেতারা। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অযাচিত মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে দিল্লিকে কড়া বার্তা। মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম, 17 কোটি করে ব্যয় দেখানো হলেও খরচ অর্ধেকেরও কম, জানালেন প্রেস সচিব। এলডিসি থেকে উত্তরণ, আগামী বছরের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এবং এবার কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের জালে ফাঁসলেন সালমান এফ রহমান। অবৈধ সম্পদ অর্জনে শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। সেখানেই 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। এর আগে নিথর দেহে বাড়ি ফিরল আসিয়া। সন্ধ্যার পর সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরার নোমানী ময়দানে নিলে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। বুকের ধনের এমন চলে যাওয়ায় কান্না থামছে না মায়ের। নিথর দেহে নিজ জেলায় ফিরল মাগুরার শিশু আসিয়া। কোমল চেহারাটি শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকালে একে একে 3 বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। জমে মানুষের এই লড়াইয়ে চিকিৎসকদের একাগ্র চেষ্টায় প্রথম 2 বার নিজের টিকে থাকার কথা জানান দেয় সে। তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস বুঝি চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। আমার মনে হচ্ছে এরকম বেলারটা কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর বেলারটা কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। দাফন হওয়ার আগেই এই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ।
কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সন্ধ্যা 6টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ নেওয়া হয় মাগুরার নোমানী ময়দানে। সেখানে নামাজে জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সংকটাপন্ন অবস্থায় গত 7 মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। নিষ্পাপ এক কোমল প্রাণকে বাঁচিয়ে তুলতে চলে সর্বোচ্চ চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না শিশুটিকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। চিরতরে ঝরে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের ফুটফুটে শিশুটি। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন সরকার প্রধানও। স্তব্ধ পরিবেশ উপদেষ্টা প্রেস সচিবের প্রেস কনফারেন্সেও। জানালেন যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই শোকাহত, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। সচিবালয়ে দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন ডাকলেন আইন উপদেষ্টা। শোকে বিমর্ষ সেই সংবাদ সম্মেলনের পরিবেশও। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। উপদেষ্টা জানান, আগামী সপ্তাহের শুরুতে নতুন সংশোধনী আইন কার্যকর হবে। নতুন আইনে শিশু ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচার শুরু হওয়ার পর 7 দিনের মধ্যে রায় দেওয়ার নজির আছে, তাই দ্রুত বিচার কার্যকর করা যাবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের ব্যানারে মশাল মিছিল হয়েছে। মিছিলে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় ছাত্র জনতা। দ্রুততম সময়ে বিচার কার্যক্রম শেষ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতেরও দাবি জানান তারা। এর আগে শাহবাগে জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের আয়োজনে মাগুরায় নির্যাতিত শিশুর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত তুলেছি আমরা, ইয়া আল্লাহ আমাদের সাহায্য করে দেন। ইয়া আল্লাহ আমরা কি উদ্দেশ্যে হাত তুলেছি আপনি জানেন। আল্লাহ আপনি। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ কয়েকটি সংগঠন। শিশু নির্যাতন বন্ধের পাশাপাশি নারীর অবাধ চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। বিগত সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা বেড়েছে বলে দাবি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের সংগঠনের। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রতিক ধর্ষণ সহ বিগত সময়ে ধর্ষণে দোষীদের শাস্তি নিশ্চিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারী অধিকার আন্দোলন। মানববন্ধনে নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যগুলা
দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ ও প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থীরা। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও নারীদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি জানান। এখানে বিচার নেই, তখনই আপনাকে খুঁটিয়ে দেখতে হবে যে কেন বিচার নেই। আমাদের একটা ধর্ষণের বিচার, একটা মামলা যে এত দীর্ঘসূত্রিতা, এত বছরের পর বছর চলে আসছে, তার কোনো বিচার নেই। বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয়, এই কর্মকাণ্ডগুলোই যখন আমাদের সংবিধানে এবং পেনাল কোডে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িতই হচ্ছে না, তখন বিচারের আওতায় আমরা এটাকে কিভাবে আনবো? এদিকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধে 9 দফা দাবিতে মঙ্গলবারের গণপদযাত্রায় পুলিশের বাধা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে সংগঠনটি। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাচকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে, সেটা সংস্কার চাই। বিগত সময়ে দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ বেড়েছে বলেও মন্তব্য করেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃবৃন্দ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মহাসচিবকে বহনকারী ফ্লাইটটি বিকেল 5টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে ফুল দিয়ে বরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম। জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনার কথা রয়েছে। শুক্রবার গুতেরেসকে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন তারা। সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুতেরেস। আগামী 16 মার্চ তিনি ঢাকা ত্যাগ করবেন। এদিকে জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে রোহিঙ্গা সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহতের পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির রিপোর্ট। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে, তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু, পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার।
তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ, এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দিতে চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবের কপি তারা হাতে পেয়েছেন। সংস্কার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিকে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেছেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন সংস্কার প্রস্তাব, জাতীয় সংকট ও এর নিরসন কোনটা অগ্রাধিকার পাবে এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর সেই বিতর্কে এবার বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন। সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঘোষণা আসা জরুরি। রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বিষয়ে বিএনপি শিগগিরই মতামত দেবে বলেও জানান তিনি। যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি, আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। রাজধানীর মালিবাগের রাজনৈতিক দলগুলোর সম্মানে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশে কৃত্রিম অস্থিরতা তৈরি করে সংকট সৃষ্টি করছে একটি মহল। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা জুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। একই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও বলেন, নির্বাচন নিয়ে তৈরি সংকট মোকাবেলার একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কি ভূমিকা পালন করবেন, নাকি তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকার কি জাতিসংঘের সহযোগিতা চান, তারা কি জাতিসংঘকে যুক্ত করতে চান? যদি সেটা হয়ে থাকে, সরকার উচিত হবে স্পষ্ট করে কথা বলা। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ করবে জামায়াতে ইসলামী, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মিরপুরে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়ে জামায়াতের আমির বলেন, কর্মসংস্থানে নজর থাকবে তাদের। ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে পারবে। আমরা সেই দেশকে গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। আর পরিবারেরই কিছু লোক, তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে
ওই সমস্ত ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সমসাময়িক ইস্যুতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে ভারতের মন্তব্য করা সার্বভৌমত্বে আঘাতের শামিল। সম্প্রতি সীমান্তে হত্যার ব্যাপারে বাংলাদেশ জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছে বলেও উল্লেখ করেন মুখপাত্র। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আওয়ামী সরকারের আমলে দেশে মডেল মসজিদ নির্মাণ হয়েছে 560টি, যেগুলোর প্রতিটির খরচ দেখানো হয়েছে 17 কোটি টাকা করে। বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এসব মসজিদ নির্মাণে এক একটির খরচ হয়েছে মাত্র 7 থেকে 8 কোটি। বাকি রাষ্ট্রীয় অর্থ লোপাট করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন প্রেস সচিব। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় 560টি মসজিদ নির্মাণও করে তারা। দেখতে মনোরম ও নান্দনিক হলেও গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে মডেল মসজিদ নিয়ে দুর্নীতির খবর। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি মসজিদ নির্মাণে 17 কোটি টাকা খরচ দেখালেও প্রকৃতপক্ষে খরচ হয়েছে 7 থেকে 8 কোটি টাকা। মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা দ্রুত এই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি। একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, পর্যালোচনা করা হয় সাম্প্রতিক নানা বিষয়। সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই। এর মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা তার। আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার কথিত বান্ধবীর প্রতিষ্ঠানের ঋণের অর্থ আত্মসাতের মামলা হয়েছে। জাকিয়া তাজদিনের কোম্পানিকে ঋণ দেওয়ার নামে 33 কোটি টাকা আত্মসাৎ এবং 190 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে সালমান রহমান সহ 19 আসামিদের বিরুদ্ধে। এদিন শেখ পরিবারের আরেক সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক। কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতার অভিযোগ উঠেছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। 190 কোটি টাকার মানি লন্ডারিং এবং 33 কোটি টাকার আত্মসাতের ঘটনায় পৃথক 2 মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ভাতিজা সহ 19 জনকে আসামি করা হয়েছে। অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে ঋণপত্রের শর্তাবলী ভঙ্গ করে
অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের নিকট ঋণ বিতরণের প্রাক্কালে কোনো প্রকার মর্টগেজ সম্পাদন না করে ঋণের কোনো টাকা পরিশোধ না হওয়া সত্ত্বেও ডেফারেল পিরিয়ড বারবার বৃদ্ধি করা হয়। এদিন প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হিলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সহ 10ম গ্রেডের বেতন ভাতা পাবেন বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে চলতি দায়িত্বে থাকা কোনো প্রধান শিক্ষক এই সুবিধা পাবেন না। আইনজীবীর প্রত্যাশা, নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শিক্ষকরা। অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়েছেন এ সময় প্রধান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো। এ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ গড়ায় আইনি লড়াইয়ে 2019 সালে এসে 10ম গ্রেডে বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে রায় 6 বছরেও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও 10ম গ্রেডে সুযোগ সুবিধা দেওয়ার রায় দেন আপিল বিভাগ। প্রশিক্ষিত অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকরা পাবেন এই সুবিধা, যা কার্যকর হবে 2014 সালের 9 মার্চ থেকে। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। শিক্ষকরা নির্বাচনের সময় ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। আইনজীবীর প্রত্যাশা, তারা যেন সুষ্ঠু ভোট নিশ্চিতে কাজ করেন। ভবিষ্যতে অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দেন শিক্ষকরা। ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসাবে। তো আমরা এখন থেকে আমরা সততার সহিত কাজ করব। এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ। 2018 সালের 4 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ সংক্ষুব্ধ 45 শিক্ষক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে স্থিতিশীল রয়েছে সবচেয়ে বেশি চাহিদা থাকা মার্কিন ডলারের বিনিময় হার। ডলার প্রতি দর 122 টাকা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ানের বিনিময় হার। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলার স্থিতিশীল অবস্থায় আছে, যার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও এই মুদ্রাটির বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। ডলার বিক্রি হচ্ছে 122 টাকায়। প্রধান মুদ্রাগুলোর মধ্যে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও চীনের ইউয়ানের দর। এর মধ্যে ইউরো বিক্রি হচ্ছে 132 টাকা 80 পয়সায়, সিঙ্গাপুরি ডলার 91 টাকা 48 পয়সায় এবং ইউয়ান 16 টাকা 88 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এদিন দেশের মুদ্রাবাজারে বেড়েছে পাউন্ডের দাম। পাউন্ড প্রতি বিনিময় মূল্য 158 টাকা 11 পয়সা। আর বুধবারের তুলনায় বৃহস্পতিবার অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। মুদ্রাবাজারে রুপির দর 1 টাকা 39 পয়সা আর ইয়েনের দর 82 পয়সা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দরে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাপ্রধানের পক্ষ থেকে ইফতারের আয়োজন করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ইফতারের আগে দেয়া বক্তব্যে সেনাপ্রধান নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন।
সম্মান জানান জীবিত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি। অনুষ্ঠানে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের নিহত সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনী যাতে লক্ষ্যে অবিচল থাকতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান তিনি। আমরা সকল শহীদদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধারা জাতির গর্ব, তারা এক একজন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আপনারা প্রার্থনা করবেন বাংলাদেশ সেনাবাহিনী যেন তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামে মানে সন্তুষ্ট ক্রেতা। রয়েছে মূল্য ছাড় সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজর কাড়া আউটফিট। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের ট্রেন্ড দেখলে মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ গণমাধ্যমকে জানান, এই চুক্তি হলে লাভবান হবে ইউক্রেন। তার দাবি, সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনীয় সেনারা বিশ্রামের সুযোগ পেয়ে সুসংগঠিত হবে। তবে রাশিয়া স্থায়ী যুদ্ধবিরতি চায় বলেও মন্তব্য করেন উশাকভ। তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন ও মস্কো মনে করে ইউক্রেনের ভবিষ্যৎ কী হবে সেই আলোচনায় ন্যাটোর বিষয়ে কোনো আলোচনা হতে পারে না। এদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মস্কোয় গেছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত। তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইতালি নেপলসে 4.4 মাত্রার ভূমিকম্পে আঘাত এনেছে। এতে আহত হয়েছেন 11 জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে আখা থানা এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে শহরটির বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে একটি রাত বাড়ির বাইরে অবস্থান করেন তারা। বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে নেপলসের মেয়র জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় জনসাধারণের চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো। ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয়, বরং ক্রিকেটারদেরই দায় দিলেন খালেদ মাহমুদ সুজন। অন্তত ভক্তদের কথা বিবেচনায় রেখে মুশফিক রিয়াদের উচিত ছিল ঘরের মাঠে ক্যারিয়ারের ইতি টানা। পর্যাপ্ত সুযোগ পেলে এই দুই সিনিয়রের বিকল্প খুঁজে পাওয়া যাবে বলেও মনে করেন সুজন। রিটায়ারমেন্টটা যদি ওরা যদি বলে করতো যে আচ্ছা ঠিক আছে আমি নেক্সট সিরিজে বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটাতে ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো বা সেকেন্ড ম্যাচে আমি তাহলে না বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে তাহলে ওরা বিসিবি বা বুঝবে কেমনে। তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না?
যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও মানে প্রেজেন্টেবল হয়। ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা, আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেওয়াটা। এটা সবাই হয়তো আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো ছিল এরকম মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চোখের জলে শিশু আসিয়াকে শেষ বিদায়। নোমানী ময়দানে জানা যায় মানুষের ঢল, বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ মা, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি, অভিযুক্তের বাড়িতে আগুন। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। মশাল মিছিল, বিক্ষোভ, মানববন্ধন। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ, 7 দিনে বিচার শুরুর আশ্বাস। 4 দিনের সফরে বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস, চলমান সংকট থেকে উত্তরণের আশা। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।